এপিসোডের প্রথমে আমরা জেরিম আর চাউমিনকে দেখতে পাই। চাউমিন তো জেরিমকে গিয়ে হাক করে আর বলে তুমি কি ঠিক আছো কিনা। ওর সামনে বসে ওকে তো দেখতেই থাকে আর বারবার জিজ্ঞেস করতে থাকে যে তুমি কি ঠিক আছো নাকি। তখন ও তো বলে আমি একদম ঠিক আছি, আর তুমি এভাবে না বসে তাড়াতাড়ি আমার হাতটা খুলে দাও। এরপর আমরা দেখি ও তো হাতটা খুলতে থাকে। তখন জেরিম বলতে থাকে এই রশিটা যেন না কাটা হয়, ওর এটা দরকার আছে। আর এরপর আমরা দেখি ও তো লোক দুটোকে বেঁধে ফেলে আর ওদের দুজনকেই সামনাসামনি বেঁধে নেয়। এতে করে ওরা খুব এম্বারেস ফিল করতে থাকে। চাউমিন তো ওদেরকে পুলিশে দিতে চায়, কিন্তু জেরিম তো বলে ওদের পুলিশে দেওয়ার দরকার নেই। তখন লোক দুটো ওকে তো জামাই বলেই ডাকতে থাকে। ও জিজ্ঞেস করে তোমরা আমাকে কেন জামাই বলছো। তখন লোক দুটো বলতে থাকে আমাদের ডানার সাথে তো তোমার বিয়ে হতে যাচ্ছে, আর তুমি তো আমাদের জামাই, আসলে আমরা ওরই লোক। আর এই জন্যই এই মেয়েটাকে আমরা কিডন্যাপ করেছি। আর এই মেয়েটা দেখতেও তো একেবারে ভালো নয়, দেখতে খুবই আগলি। তখন ও তো চাউমিনকে জিজ্ঞেস করতে থাকে যে আমি সত্যি আগলি কিনা। আর ও তো মাথা নাড়িয়ে বলে না না তুমি অনেক সুন্দর। এরপর আমরা দেখি এই লোক দুটো তো বলতে থাকে যে আমাদের ছেড়ে দাও, কিন্তু ওদেরকে তো পুলিশে দেওয়ার কথা বলা হয়। তখন ওরা বলে আমাদের তো এটা ফ্যামিলি ম্যাটার, তাই পুলিশে দেওয়ার দরকার নেই। আর এর সাথে জেরিমও সায় দেয়, বলে তোমাদের ফ্যামিলি ম্যাটার তোমরা সমাধান করো, কিন্তু আমাকে কেন জড়াচ্ছ, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, আর সে তো আমার বস। তোমরা যেমনটা ভাবছো ঠিক তেমনটা নয়। এরপর আমরা দেখি ও তো ট্রিমার দিয়ে লোক দুটোর ভুরু উড়িয়ে দেয়। এরপর আমরা দেখি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন তো দেখতে থাকে আর ও তো খুব মজা পাচ্ছিল। এরপর আমরা দেখি ওরা দুজন বাইরে বের হয়ে আসে। জেরিম তো সবকিছুর জন্য চাউমিনকে দায়ী করে। ও বলতে থাকে তোমার জন্যই এমনটা হয়েছে। এরপর আমরা দেখি ওরা দুজনই গাড়ির মধ্যে থাকে আর ওকে তো চাউমিন বারবার সরি বলতে থাকে। তখন জেরিম বলে তুমি কেন বারবার সরি বলছো। ও তো বলে এটা আমার জন্যই হয়েছে, ওরা ভাবে আমি তোমায় হয়তো পছন্দ করি, এই জন্যই তোমাকে এরকম কিডন্যাপ করেছে। এইপর চাউমিন তো বলতে থাকেন তুমি তো সবসময় আমাকে পেটাতে থাকো, তাহলে লোক দুটোর সাথে কেন ফাইট করতে পারলে না। তখন ও তো বলে এত মোটো লোকের সাথে আমি কিভাবে পারবো। আর এরপর চাউমিন বলে তোমার একটু সেলফ ডিফেন্স শেখা উচিত, যখন তখন কারোর কিডন্যাপিং হয়ে যেতে পারে। তখন জেরিম বলতে থাকে ছোটবেলায় কি তোমার সাথে এরকমটা হয়েছিল কিনা। ও তো বলে আমার সাথে ছোটবেলায় এমনটাই হয়েছিল, আমি যাকে সব থেকে বেশি ভরসা করতাম তার জন্য আমার কিডন্যাপিং হয়েছিল, সেই আমায় কিডন্যাপ করেছিল। আর এই ছাতাটার জন্যই আমি ওখান থেকে বের হতে পেরেছিলাম, আর তার জন্যই আমি সবসময় আমার সাথে এই ছাতাটা রাখি। তুমিও তোমার সাথে এরকম কিছু একটা রাখতে পারো, তাহলে যদি একটু বেঁচে যেতে পারো। জেরিন তো বলে এগুলোর কি দরকার আছে, তুমি তো আজ আমার বাঁচিয়েছো, আর এই ছাতার আমার দরকার নেই, আমি এমনিতেই সবার থেকে মুক্তি পেয়ে যাব, কেননা তুমি তো বাঁচাতে চলে আসবে। তখন ও তো জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানলে আমি এইখানে ছিলাম। ও তো বলে আমি তো ফোন ট্র্যাক করে তোমার কাছে চলে গিয়েছি। এরপর আমরা দেখি ওকে তো ওর বাড়ির কাছে পৌঁছে দিয়ে যায়, আর এরপর দুজনে গাড়ি থেকে নেমে আসে। এরপর আমরা দেখি জেরিম তো চাউমিনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, আর চাউমিন ওকে কিছু বলতে চাচ্ছিল। জেরিম যখন চলে যাচ্ছিল ও তো পিছন থেকে ওকে আবার ডেকে নেয় আর ওকে কিছু বলতে চায়, কিন্তু ও তো কিছুই বলতে পারে না। ও শুধু জেরিমকে বলে যে তুমি সাবধানে বাসায় পৌঁছে যেও। জেরিম বলে ঠিক আছে। এরপর আমরা দেখি চাউমিন তো মনে মনে ভাবতে থাকে যে ওর ফিলিংসকে ও কেন কন্ট্রোল করতে পারছে না। জেরিমও বুঝতে পারে ওকে চাউমিন হয়তো কিছু বলতে চায়, কিন্তু ও তো কিছু না বলায় ও ভাবে যে হয়তো ওকে সেফ বাসায় যাওয়ার জন্যই ওকে পিছন থেকে ডাকা হয়েছে। চাউমিন তো এদিকে মনে মনে ভাবতে থাকে যে ও এখন কি করবে, ও তো মেয়েটাকে পছন্দ করে ফেলেছে, কিন্তু নিজের মনের কথা কেন ও বলতে পারছে না, আর কেনই বা ও বলতে যাবে। ও নিজের উপর কন্ট্রোলও রাখতে পারছে না। এইসব ভাবতে ভাবতে ও তো ওইখানে একটা গান চালিয়ে দেয়, আর ওইখানে তো একটা রোমান্টিক গান হচ্ছিল। আর এরপর ওইখানে রেডিওতে বলতে থাকে যে নিজের ফিলিংসের কথা যারা বলতে পারে না তারা তো কাওয়ার্ড। এটা শুনে ও তো ভীষণ লজ্জায় পড়ে যায়, আর গান বন্ধ করে তাড়াতাড়ি ওখান থেকে গাড়ি চালিয়ে ও তো চলে যায়। এরপর আমরা জেরিমকে দেখতে পাই। ও তো মনে মনে ভাবতে থাকে যে ওকে কিভাবে ও বাঁচিয়েছিল, আর বারবার কিভাবে বলছিল যে তুমি ঠিক আছো কিনা। এরপর ও তো আরো ভাবতে থাকে যে ওর মনের কথা কেন ওকে বলে দিচ্ছে না। ও তো ওকে পছন্দ করে, এটা তো ও বুঝতেই পারছে, না হলে এত কিছু ওর জন্য কেন করতে যাবে। ওকে কেন মনের কথা ও জানাতে পারছে না, হয়তো বা ও এটার যোগ্যই নয়।
সত্যিকারের ভালোবাসলে ওকে তো বলেই দিত, আর যে ওকে সত্যিকারের ভালোবাসবে ওকে তো এমনিতেই অ্যাকসেপ্ট করে নিবে। এরপর আমরা দেখি ও তো বাড়ির সামনে যায় আর গিয়ে দেখতে পায় ওখানে শব্দ হচ্ছিল আর কেউ একজন চেঁচামেচি করছিল। এরপর আমরা দেখি ও তো বাড়ির মধ্যে ঢুকে সাইড থেকেই শুনতে পাচ্ছিল যে ওর বোনরা অনেক চেঁচামেচি করছে। ওর বোন তো ওর কাছে জিজ্ঞেস করে যে তুমি ওই ডাক্তারের থেকে টাকা নিয়েছো নাকি, আর এর জন্যই সে আমার বোনকে বিয়ে করতে চায়। তখন ও তো স্বীকার করে, আর এরপর ওই মেয়েটা ওকে বলতে থাকে, ওর বোন তো আরও বলতে থাকে যে আমি ছেলেটাকে আজকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখেছি, সে এরকমটাই করে, তার একটা ডক্টর দরকার ছিল, তাই আমাদের বোনকে সে টার্গেট করেছে। এরপর ওর বোন তো বলতে থাকে তুমি জেনে শুনে এরকম কাজটা কিভাবে করতে পারলে। জেরিন তো বলতে থাকে যে আমি এগুলো কিছুই জানতাম না, আমি জানলে এরকমটা করতামই না। তখন ওর বোন বলে যে আমাদের নিজের বোন হলে তুমি হয়তো এরকমটা করতে পারতে না, তুমি এত সেলফিশ কেন, শুধু নিজেরটাই ভাবো। তখন ওর মা তো উঠে আসে আর বলে তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো, আমি কি তোমাদের এইভাবে বড় করেছি কিনা। তখন তো জেরিম অনেক রেগে যায় আর বলতে থাকে সব কিছুর জন্য তো আমিই দায়ী, আমার জন্ম নেওয়াটাই ভুল হয়েছে, আর এখানে তোমাদের সাথে থাকাটাও আমার ভুল হয়েছে, সব কিছুর জন্য আমিই দায়ী। আর আমি তো এখন বুঝতেই পারছি তোমরা চাও আমি যাতে এখানে না থাকি আর এখান থেকে চলে যাই। ওর বোন তো বলে তুমি একটু বেশি কথা বলে ফেলছো। ও তো বলে এটা ডাইরেক্ট আমাকে বললেই পারো যে সব কিছুর জন্য আমি দায়ী, তাই তুমি এখানে আমাকে আর রাখতে চাও না। তখন ওর মা তো কিছু একটা বলে বসে, আর এটা শুনে জেরিম বলে হ্যাঁ এর জন্য আমিই দায়ী। আর এতে করে ওর বোনের তো অনেক রাগ হয়ে যায় আর ওকে জোরে করে একটা চড় মেরে দেয়। এতে করে ও তো অনেক বেশি কষ্ট পেয়ে যায় আর বলে আমি এখানে আর তোমাদের সাথে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। ওর বোন তো বলে এখান থেকে তুমি এখনই বের হয়ে যাও, তোমার মতো বোন আমাদের দরকার নেই। এটা শুনে ও তো অনেক রেগে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। এরপরে আমরা ডানাকে দেখতে পাই, ও তো বাইরে চামিনের সাথে কথা বলতে থাকে। ও তো জানতোই না ওর লোকগুলো যে জেরিমকে কিডন্যাপ করেছিল। এরপর আমরা দেখি জামিন তো ওকে বলতে থাকে যে তুমি তোমার লোক দিয়ে কিভাবে এরকম কিডন্যাপিং করতে পারলে। ডানা তো বলে এগুলো কি বলছো, আমি এগুলো কিছুই করতে বলিনি। আর এরপর ডানা তো বলতে থাকে ওরা যদি এমনটা করেও থাকে ঠিকই করেছে, মেয়েটা আমার আর তোমার মাঝখানে আসছে, ওর তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তখন জামিন বলতে থাকে তুমি নেক্সট টাইম ওকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, তাহলে তোমার অবস্থা খারাপ আছে, এই কথাটা তুমি মাথায় রেখো। ওকে তুমি যতবার কিডন্যাপ করবে আমি ওকে বাঁচাবো, আর কোনো বিপদে পড়লে আমি ওকে বাঁচাবো। এটা বলে ও তো চলে যায়। আর ডানার তো ভীষণ রাগ হতে থাকে, কেননা ও তো এগুলো কিছুই করতে পারেনি। এরপর আমরা জেরিমকে দেখতে পাই, ও তো রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসে আর বলে আমি আমার নিজের মতোই থাকবো, আমি সেলফ ডিপেন্ড হয়ে উঠবো, কেন আমি ওই ফ্যামিলিতে থাকবো, আমার বাবা তো মারা গিয়েছে, ওরা তো আমার কেউই হয় না, আর আমি নিজের মতোই বাঁচতে শিখবো, ওই ফ্যামিলিতে আর কখনোই যাব না। এরপর আমরা ডানাকে দেখি, আর এরপর এই লোক দুটো তো ডানার কাছে আসে আর তখন ডানা বলে তোমাদের আইব্রাউজের কি হয়েছে। তখন ওরা তো বলে যে আমরা এটা একটু পেইন্ট করেছি। এরপর ডানা তো বলে আমি তোমাদের ব্রেড আনতে পাঠিয়েছিলাম আর তোমরা কি করতে গিয়েছিলে। তখন ওরা তো একটা ব্রেড এনে দেয় আর বলে আমি তো তোমাদের এই সব থেকে আনতে বলিনি। আর ও তো ভীষণ রেগে যায় আর ওই ব্রেডটা ওদের মুখের উপর ছুঁড়ে মারে, বলে অন্য সব থেকে কেন এই ব্রেড নিয়ে এসেছো। আর ও তো অনেক রাগারাগি করতে থাকে। লোক দুটো ভয় পেয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যায় আর ও তো পাগলের মতো চিল্লাতে থাকে আর এটা ওটা নষ্ট করতে থাকে। ওর ভীষণ রাগ হচ্ছিল। এরপর আমরা জেরিমকে দেখতে পাই, জেরিম তো হাঁটতে হাঁটতে একটা বাড়ির কাছে চলে আসে আর এরপর বলে আমার এখানে কেন জন্ম হতে হয়েছে, আসলে এটা ওর বাবার বাড়ি আর ওরা এখানেই আগে থাকতো। বাড়িটা খুবই পুরাতন ছিল আর খুবই বাজে অবস্থা ছিল বাড়িটার। এরপর আমরা দেখি ও তো ওইরকমই বাড়িটার মধ্যে ঢুকে পড়ে। এরপর আমরা দেখি ও তো ঠান্ডার মধ্যে ফ্লোরেই শুয়ে পড়ে আর ওর তো ভীষণ শীত করছিল। ও অনেকগুলো কাপড় পেঁচিয়ে শুয়েছিল, তারপরেও ওর জন্য শীত কমছিলই না আর ওর বারবার সকাল হওয়ার চিন্তা করছিল। এরপর আমরা দেখি ও তো ট্যাপ চালু করে আর গিয়ে দেখে যে সেখানে তো কোনো পানিও ছিল না। এরপর আয়নাতে ও তো নিজের মুখটাকে দেখতে থাকে। ওর চোখে নিচে তো ডার্ক সার্কেল পড়ে গিয়েছিল। ও ভাবছিল ও কাল কিভাবে অফিস যাবে আর ওর তো ভীষণ ক্ষুধাও লাগছিল। এখানে তেমন কোনো খাবারও ছিল না আর ও ভাবছিল এখানেও কিভাবে একা একা থাকবে আর ওর বাবা এতটা গরিবই বা কেন ছিল। এরপর আমরা দেখি পরদিন
চামিন তো সবাইকে সেলফ ডিফেন্স শেখানোর জন্য বক্তব্য দিতে থাকে। ও বলে আমাদের সবারই সেলফ ডিফেন্স শেখা দরকার, আর এজন্য টুকিটাকি ফাইটিং শেখা দরকার। তখন সবাই বলে এটার তো প্রয়োজন নেই আমাদের, আমরা তো ঠিক আছি, আর এটা না শিখলেও আমরা আমাদের রক্ষা করতে পারবো। ওরা তো ফার্স্টে এটা করার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু ও তো বলছিল এটা তোমাদের সকালের একটা কাজ ভেবে নাও, তাই তোমাদের গেট আপ চেঞ্জ করে আসো, আমি তোমাদের আজকে সব কিছু শিখিয়ে দিব। চামিন তো জেরিমের কথা জিজ্ঞেস করে যে এত লেট করে ও কেন অফিসে আসছে, ও তো এখনও আসলো না। আর এইদিকে ও তো দৌড়ে দৌড়ে অফিসের দিকে আসছিল, কেননা ওর বাসাটা এখন অনেক দূরে হয়ে গিয়েছে। ও দৌড়াতে দৌড়াতে ভিতরে ঢুকে। এরপর চামিন তো বলে এত লেট করে কেন এসেছো? ও তো বলে যে আমি এখন আর ওই বাড়িতে থাকি না, আর ও দেখতে পাই সবাই একেবারে কাত হয়ে পড়ে আছে। এরপর ও তো জিজ্ঞেস করে যে আমি তো কালই তোমার বাসার কাছে নামিয়ে দিয়ে আসলাম। তখন ও তো বলে আমি এখন ওইখানে আর থাকি না, আমি একটা গ্রামের কাছে থাকি, এই জন্য আসতে আমার একটু লেট হয়ে গিয়েছে। আর এগুলো এখানে কি চলছে? ও তো বলে আমি সবাইকে সেলফ ডিফেন্স শেখাচ্ছি। তখন ও তো বলে যে আমি বুঝতে পেরেছি, কালকের ঘটনার জন্যই তুমি এমনটা করছো। আর তুমি এটা কি পড়েছো? এটা তো আগের দিনে যারা ব্লাইন্ড ডেটে যেত তারা পড়েছে তো, আর এটা খুবই ফানি। তখন ও তো বলে যে তুমি নিজেই একটা ফানি, কেননা নিজের আত্মরক্ষা করতে পারো না। এটা শুনে ও তো রেগে যায় আর ওর কাছে চলে যায়, গিয়ে বলে যে আমি নিজের রক্ষা করতে পারি, আমি এটা তোমায় আজ দেখিয়ে দিব। চামিন তো বলে হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা দেখতেই পেলাম, কিভাবে ওইখানে চুপচাপ বসেছিলে আর কান্না করছিলে। এটা শুনে ও তো আরো ভীষণ রেগে যায়, আর এরপর দুজন দুজনকে চ্যালেঞ্জ করে। এরপর আমরা দেখি ও তো ওর গেট আপ চেঞ্জ করে নেয়, আর দুজন ফাইটিং করার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নেয়। দুজন দুজনের সামনে হয়। এরপর চামিন তো বলে আমি তোমায় হাক করব, আর তুমি আমাকে সরিয়ে দিবে, দেখি তুমি এটা করতে পারো কিনা। কিন্তু জেরিম তো বলে না না, আমি ফার্স্টে তোমায় হাক করব, আর তুমি এইগুলো আমার ফার্স্টে একটু শিখিয়ে দাও। এরপর আমরা দেখি যে ও তো ওর হাতটা উঁচু করে, আর তখন ও তো গিয়ে ওকে হাক করে। ওরা দুজন দুজনকে যখন হাক করে দুজনের মুখ তো একেবারে লাল হয়ে যায়, ওরা দুজনে ব্লাশ করতে থাকে, ভীষণ লজ্জা পাচ্ছিল। এরপর আমরা দেখি চামিন তো জেরিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর ও একেবারে ছিটকে গিয়ে পড়ে। ও তো বললে ঠিক আছে, তোমার যা করার তুমি তা করেছো, এবার আমার পালা, দেখো আমি তোমার সাথে এবার কি করি। ও তো বলে তুমি কিছু মনে করো না, আমি ইচ্ছা করে তোমাকে জোরে ধাক্কা দিতে চাইনি। এরপর আমরা দেখি ও তো বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এরপর চামিন তো জেরিমকে গিয়ে জড়িয়ে ধরে, আর ও তো ওকে সেম প্রসেসেই ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ওর তো ভীষণ জোরে চোট লেগে যায়। এরপরে চামিন তো বলে তুমি বেশ ভালোই করেছো, এরপর আমি সেকেন্ড একটা স্টেপ শিখিয়ে দিব তোমাকে, আর এটা একটা মাসেলে আঘাত করতে হবে। আর এরপর ও তো ওই মাসেলটা ওকে দেখাতে থাকে, আর এরপর আমরা দেখতে পাই জেরিম তো ওকে ওটা টাচ করে দেখতে থাকে। আর তখন চারিম অনেক বেশি লজ্জা পেয়ে যায়, সে তো কিছু বলতেও পারছিল না। আর তখনই সেখানে ডুহং চলে আসে। ডুহংকে দেখা মাত্রই ওর তো ভীষণ রাগ হয়ে যায়, বলে কি ব্যাপার, এখানে কি করছো? বাইরের লোকজন তো এখানে অ্যালাউ নয়। ও তো বলে আমি তোমার জন্য আসিনি, আমি তো এখানে পার্সোনালি জেরিমের জন্য দেখা করতে এসেছি। আর এই কথা শোনার সাথে সাথে ওর তো ভীষণ রাগ হয়ে যায়, বলে কালকে তো ওরা দেখা করেছে, আজকে কেন আবার দেখা করতে আসছে। এরপর আমরা দেখি ডোহাং তো বলতে থাকে আসলে কালকের দিনটা আমরা অনেক ভালো কাটিয়েছি, তাই আমি ওর সাথে আবার দেখা করতে এসেছি। আর এদিকে জেরিম তো ভাবতে থাকে কালকে আমরা আবার কখন ভালো সময় কাটালাম। আর এরপরও তো ওর বসকে বিদায় দিয়ে দেয়, আর ডোহংয়ের সাথে কথা বলার জন্য চলে যায়। আর এদিকে জেরিমের অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, ওর তো ভীষণ রাগ হচ্ছিল, আর মনে মনে ভাবছিল এই ছেলেটা কেন এখানে আসে। এরপর আমরা ডুহংকে দেখি, ও তো জেরিমের সাথে কথা বলছিল। এরপর জেরিমকেও বলতে থাকে যে কালকে তোমার সাথে আমি যেই সময় কাটিয়েছি সেটা খুবই স্পেশাল ছিল, আর আমার খুবই ভালো লেগেছিল, আর আমি তোমার সাথে এভাবে সময় কাটাতে চাই। তখন ও তো বলে তোমার জন্য অনেক মেয়েরাই এখনো রেডি আছে, তুমি চাইলে যে কারোর সাথেই ডেট করতে পারো। তখন ও তো বলে যে আমি শুধু তোমার সাথেই ডেট করতে চাই, আমি তো তোমায় অনেক বেশি পছন্দ করি। এটা শুনে ও তো একটু অবাক হয়, আর বলে আমি তো তোমার জন্য পারফেক্ট নই, আর লোকজন জানতে পারলে আমাকে অনেক খারাপ ভাববে। ও তো বলে যে এগুলো ভাবার তো আমার সময় নেই, আমি তোমায় পছন্দ করি, আর এটা আমি ডাইরেক্ট তোমায় বলে দিলাম। আর এই নোটটা তুমি কাল আমার ওইখানে রেখে এসেছিলে, আর এটাই আমি তোমাকে দিতে এসেছি, এটা তুমি তোমার কাছে রেখো, আর আমার প্রস্তাবের কথাও মাথায় রেখো।
জেরিম তো ওকে কিছু বলে না, চুপচাপ শুধু তাকিয়ে থাকে। এদিকে আমরা চামিনকে দেখতে পাই। সে তো এদিকে জেলাসিতে একেবারে ফুল হয়ে গিয়েছে, আর ও তো খুব রাগ হচ্ছে। মনে মনে ভাবছে যে কাল আমি কেন ওকে যেতে দিলাম, আর নিজেই আমি ওকে শপিং করে দিয়েছি। কাল নিশ্চয়ই ওরা স্টুডিওতে দুজন দুজনকে কিস করেছে। ও এগুলো ভাবতে থাকে আর ফ্লোরের উপরেই ছুটাছুটি করতে থাকে, আর মনে মনে নিজেকে গালি দিতে থাকে যে কেন আমি এরকমটা করি। এরপর আমরা জেরিমকে দেখি। ও তো এখানে কাজ করছিল আর মনে মনে ভাবছিল ডুহং তার মনের কথা বলে দিয়েছে, কিন্তু চামিন তো তার মনের কথা বলেনি। চামিন তো ওকে পছন্দ করে, কিন্তু কেন ওকে বলেনি। এরপর আমরা দেখি ওখানে তো চামিন চলে আসে, আর চামিনের গলায় টিস্যু পেপার ছিল। ও এমনটা ভাব করছিল যেন ও অনেক বেশি গলাতে ব্যথা পেয়েছে, আর ওর কাছে গিয়ে বলছে যে দেখো আমি কতটা ব্যথা পেয়েছি। এরপর জেরিম তো বলে তাড়াতাড়ি এটা সরিয়ে ফেলো, না হলে তোমাকে একেবারে খুন করে ফেলবো। ও এটা শুনে তাড়াতাড়ি টিস্যু পেপারটা সরিয়ে নেয় আর বলে তুমি খুব ভালো কাজ করেছো। এরপর আমাদের কেউতে জিজ্ঞেস করতে থাকে যে ডুহং এখানে কেন এসেছিল, আর কাল তোমাদের মধ্যে এমন কি হয়েছিল। ও তো বলে সেরকম কিছুই হয়নি, সে তার মনের কথা আমাকে জানিয়ে গিয়েছে। ও তো আমার সাথে ডেট করতে চায়, আর ও আসলে একজন রিয়েল ম্যান, মনের কথা সে বলে দিয়েছে। তখন চামিন তো বলে যে তুমি এগুলো কি বলছো, ওর এত বড় সাহস কে দিয়েছে, আর তুমি কি ওকে ডেট করবে নাকি। ও তো বলে আমি এখনো ভেবে দেখিনি। এরপর চামিন তো বলে তুমি ওর সাথে ডেট করো না, ও ছেলে হিসেবে একেবারেই ভালো না, ও খুবই বাজে একটা ছেলে, ও দেখো তোমাকে কষ্ট দিবে। তখন ও তো বলে যে ও আমাকে কষ্ট দিবে কি না দিবে সেটা ওর ব্যাপার, কেননা আমি তো ওর যোগ্যই নই। ও যখন তখন আমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু ও তো তোমার মতো নয় যে নিজের মনের কথা বলতে পারে না। ও তো নিজের মনের কথা অন্তত আমাকে বলেছে। তখন জেরিন তো বলে তুমি ডুহংয়ের জায়গায় থাকলে কি করতে। চামিন তো বলে আমি কিছুই করতাম না। এটা শোনার পর ওর তো আরো রাগ হয়ে যায়। জেরিম তো ওকে অনেক কথা শোনাতে থাকে, বলে নিজের মনের কথা তো তুমি একেতে বলতেই পারো না, পিছন থেকে ডাক দিয়ে একটা কথা বলতে চাও আর এরপর সেটা বলোই না। নিজের মনে কি আছে এটা তাড়াতাড়ি বলে দিলেই তো হয়। ও তো বলে আমার মনে কিছুই নেই। এরপর জেরিম তো রাগের আগে একটা উল্টোপাল্টা কথা বলে বসে, বলে আজ রাত আমার সাথে তোমায় কাটাতে হবে, তারপর আমি বুঝতে পারবো যে আমার জন্য তোমার কোনো ফিলিংস আছে কি না। আর এই ড্রামাগুলো তুমি বন্ধ করো। ও তো ফার্স্টে রাজি হয় না, ও তো বলে তোমার তো কোনো অপশনই নেই। এরপর আমরা দেখি ওরা দুজন গাড়িতে থাকে, আর এরপর ও তো মনে মনে ভাবতে থাকে আমি আমার বসকে এটা কি প্রস্তাব দিলাম, আমি রাগের বসে এটা কি বলে বসেছি, রাতে আমি কিভাবে তার সাথে কাটাবো। আর এইদিকে চামিনও এগুলোই ভাবতে থাকে যে আমার মনে কেন এরকম উল্টোপাল্টা খেয়াল আসছে, আমি রাজি না হলেও পারতাম, আর আমি কেনই বা ওর সঙ্গে যাচ্ছি। এরপর আমরা দেখি গাড়ি চালাতে চালাতে ওরা তো ওদের গন্তব্যে পৌঁছে যায়। ওরা দুজনে বাড়ির মধ্যে ঢুকে, আর এরপর জেরিন তো বলতে থাকে এখানে থাকতে তোমার হয়তো অসুবিধা হবে, আসলে এটা আমার বাবার বাড়ি আর আমরা এখানেই থাকতাম, ছোটবেলায় আমি আর বাবা এখানে থাকতাম। এরপর চামিন তো বলতে থাকে না না জায়গাটা অনেক সুন্দর, এটা মনে হচ্ছে ফরেস্টের একটা বাড়ির মধ্যে আছি। এটা বলে ও তো হাসতে থাকে, আর এতে করে জেরিমের খুব একটা প্রেস্টিজেও লাগে না, কেননা ওর বাড়ির অবস্থা ঠিক ওরকমই ছিল। এরপর আমাদের কেউ তো বলতে থাকে যে তুমি কি কোনো খাবার খেতে চাও নাকি। চামিন তো বলে অবশ্যই খাবো, কিন্তু এখানে কি খাবো, কিছু কি পাওয়া যাবে নাকি। ও তো বলে আমরা নুডলস খেতে পারি। এরপর আমাদের কেউ ওরা বাইরে তো একটা টেন্ট বানায়, আর সেখানে সুন্দর করে লাইটিং করে, আর দুজন এখানে বসে বসে নুডলস রান্না করে। এরপর আমরা দেখি নুডলস রান্না শেষ হয়ে গেলে দুজন একসাথে নুডলস খেতে থাকে, আর তখন ও তো বলতে থাকে আমি বাবার সাথে এখানে বসে সেম এইরকমই নুডলস খেতাম, আর সেটা আমাদের জন্য সব থেকে সুন্দর মোমেন্ট ছিল, কিন্তু বাবার বিয়ের পর থেকে আমি যেন সাইড হয়ে গিয়েছি, সৎ বোনদের কাছে যেন আমি বোনে হতে পারছি না, আর তার জন্যই আমি বাড়ি ছেড়ে দিয়েছি আর এখানে চলে এসেছি। এখানে আশা করি আমি অনেক ভালো থাকবো। ও তো চামিনকে সব কথাই বলে। তারপর চামিন তো বলে তুমি তো এতটুকু একটা মেয়ে, তুমি অনেক পিচ্ছি, তুমি এখানে একা একা কিভাবে থাকতে পারবে, আর তুমি একটু লোভ করেছো তাতে কি হয়েছে, তোমার ফ্যামিলির লোক এটা তো বুঝতে পারবে, আর তোমাকে ওরা অনেক বেশি ভালোবাসে, তোমার বাবা মারা যাওয়ার পর তুমি তো তাদের সাথেই আছো। এরপর চামিন তো ওর চোখের উপর থেকে একটা লেন্স সরিয়ে দেয়, আর এটা এমনিতেই মিথ্যে মিথ্যে ছিল। ও বলে যে তোমার উপরে একটা মিথ্যে ফলস লেন্স ছিল, যেটা তোমাকে এরকম করে রেখেছিল,
তোমার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে রেখেছিল। তারা অবশ্যই তোমায় হয়তো ভালোবাসতো। এরপর ও তো ছোটবেলার একটা কাহিনী মনে করে। ওরা যখন স্কুলে যাচ্ছিল ওর মা তো সবাইকেই হাক করে আর ওদের বিদায় দেয়, কিন্তু ওই তো ওর মায়ের কাছে যায় না আর ভালোবাসা ও নিতেও পারে না। ও মন খারাপ করে ওখান থেকেই চলে যায়। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। এটা মনে করে ওর চোখে পানি চলে আসে। ও বলে, তুমি ঠিকই বলেছ, আমি হয়তো অনেক কিছুই বুঝতে পারিনি। জামিন তো বলতে থাকে, তুমি টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি আবার তাদের সাথেও থাকতে পারবে। আর তখনই ডানা ফোন করে। ডানার ফোন দেখে ও তো ফোনটা রিসিভ করে না। জামিন বরং ফোনটাকে উল্টো করে রেখে দেয়, যাতে করে এটা ও বুঝতে না পারে। তখন জেরিম জিজ্ঞেস করে যে তুমি ফোনটা কেন রিসিভ করলে না? ও তো বলে, আমি এখন অনেক সুন্দর সময় কাটাচ্ছি আর এটাকে আমি নষ্ট করতে চাই না। এরপর আমরা দেখি ওরা দুজনের দিকে তাকিয়ে থাকে আর স্মাইল করতে থাকে। ওইখানে তো স্নোফল হচ্ছিল, যেটা খুব সুন্দর ছিল। এরপর আমরা ওর বোনকে দেখতে পাই। সে তো ওই ডক্টরকে গিয়ে ধরে আর বলে, তুমি আমার বোনকে লোভ দেখিয়েছো আর তাকে টাকা দিয়েছো, আর এরপর ছোট্ট মেয়েটার উপর তুমি অনেক প্রেশার দিয়েছো। তুমি জানো আমি তো বক্সার, তোমার হাড্ডিগুড্ডি সব একেবারে আলাদা করে দিব। তোমার এত সাহস কে দিয়েছে? আমার বোন তোমার থেকে টাকা নিয়েছে ঠিকই, দেখো তোমার টাকা আমার বোন ঠিক ফেরত দিয়ে দিবে। এরপর ও তো রাগ করে ডক্টরের পেটে জোরে করে একটা ঘুষি মেরে দেয়, আর এতে করে ওর অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর ওর বোন আরও বলতে থাকে, আমার বোনের যদি কিছু হয় এর জন্য তুমি দায়ী থাকবে, আর আমি তো তোমায় দেখে নিব। এরপর ও তো এখান থেকে চলে যায়। এরপর আমরা জামিন আর জেরিমকে দেখতে পাই। ওরা তো ঘরের মধ্যে ছিল আর প্রচুর ঠান্ডা লাগছিল। জামিন এমনিতেই বসেছিল আর জেরিম কম্বলের মধ্যে ছিল। পরে ওকে ডেকে নেয় আর দুজন একই কম্বলের নিচে চলে যায়। সেখানে প্রচুর ঠান্ডা পড়ছিল, তাই ওরা কিছুতেই নিজের ঠান্ডা কন্ট্রোল করতে পারছিল না। জেরিম তো জামিনকে বলতে থাকে যে তুমি চলে যাও, এখানে তুমি থাকতে পারবে না। কিন্তু ও তো বলে, তুমি থাকতে পারলে আমিও থাকতে পারবো, আর আমি এখানেই থাকবো, দেখি কি হয়। এরপর আমরা দেখি ওরা দুজনের দিকে আবারও তাকিয়ে থাকে, কেননা ওরা অনেক কাছে চলে এসেছিল। কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, তাই ওদের ফোনে একটা এসএমএস আসে। গভর্নমেন্ট থেকে ওদের এসএমএস করা হয়েছে। আসলে এটা সবাইকেই করা হয়, কেননা প্রচুর ঠান্ডা পড়তে যাচ্ছে। এরপর ওরা তাড়াতাড়ি জামিনের বাসায় চলে আসে, আর এসে জামিন তো ওকে বলতে থাকে যে তোমার কিছু দরকার আছে নাকি। জেরিম তো বলে, আসলে আমি সকালে আর শাওয়ার নিইনি, আমি ফার্স্টেই শাওয়ার নিতে চাই। আর এরপর ও তো শাওয়ার করতে যায়। ও এরকম আগে কখনোই গোসল করেনি, যেটা ওর খুব ভালো লাগছিল। ও ভাবছিল, আমি তো সবসময় ঠান্ডা পানি দিয়েই গোসল করি, আজকে গরম পানিতে অনেক ভালো লাগছে। এরপর ও তো খেয়াল করে এই পানিটা বাইরের দিকে পড়ে যাচ্ছে। এটা দেখে ও তো ভয় পেয়ে যায়, যদি কোনো কিছুর সমস্যা হয়ে যায়। ও তো ভাবতে থাকে যে ভয়েস দিলে হয়তো এই পানি পড়া বন্ধ হয়ে যাবে, আর এরপর এটা বন্ধ হয় না। আর ও ভাবে যে এর জন্য হয়তো ওকে জেলে দেওয়া হবে। ও তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসে, আর সেখানে তো জামিন ছিল। ওকে দেখে ভীষণ লজ্জা পেয়ে যায়। ও তো বলে, লজ্জা পাওয়ার কি আছে, এটা যদি কোনো মুভি হতো তাহলে বাচ্চারাও এটা দেখতে পারতো, তাহলে তুমি কেন দেখতে পাবে না? এরপর ও তো বলতে থাকে যে এই সমস্যা হচ্ছে। জামিন গিয়ে এটা ঠিক করার চেষ্টা করে, আর তখন ও তো এটা দেখতে যায় আর দুজনের অনেক কাছে চলে আসে। জামিন এটা দেখে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে আর ওইখান থেকে চলে যেতে যায়। আর তখনই ওরা দুজন নিচে পড়ে যায়, আর ওদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিসও হয়ে যায়। এরপর তাড়াতাড়ি জেরিম তো উঠে পড়ে আর বলে, তুমি কি ঠিক আছো নাকি, তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? ও তো মুখের দিকে তাকিয়ে থাকে, আর এরপর ও আবারও কিস করতে শুরু করে দেয়। এরপর আমরা দেখি ওরা তো এখানে কিস করতে থাকে, আর এটা খুবই রোমান্টিক একটা মোমেন্টস ছিল। এরপর আমরা দেখি আসলে এটা তো জামিনের একটা ইমেজ ছিল। ও তো এটা কল্পনা করছিল, ওর গাল দুটো একেবারে লাল হয়ে গিয়েছিল। তখন জেরিম বলে, তোমার গালটা লাল হয়ে গিয়েছে, তুমি কি ঠিক আছো নাকি? আর এদিকে ওর নিজের গালটাও লাল হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি ও তো সরে যায়, আর ওইখান থেকে জামিন খুব আস্তে আস্তে করে সরে পড়ে। আসলে জামিন তো ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিল। ও তো বলে, আমি ঠিক আছি, আর তাড়াতাড়ি ওইখান থেকে ও সরে যায়। এরপর ও তো তাড়াতাড়ি গিয়ে পানি খেয়ে নেয় আর নিজের হার্টবিট চেক করতে থাকে, যেটা অনেক বেশি বিট করছিল। এরপর আমরা দেখি ও তো মনে মনে ভাবতে থাকে যে ও এরকম উল্টোপাল্টা চিন্তা কেন করছে, ও কি মেয়েটাকে পছন্দ করে, কিন্তু ও তো বলতে পারছে না। এরপর আমরা দেখি জেরিমের কাছে একটা কল আসে।
আর এটা তো ওর বোন করে। ও ফোনটা রিসিভ করে। তখন ওর বোন তো বলে বাসায় মাংস রান্না হচ্ছে, তাই তাড়াতাড়ি চলে এসো, তুমি না আসলে খাবারটা অপূর্ণই থাকবে, তাড়াতাড়ি চলে এসো, মাও তোমার জন্য বসে আছে, না আসলে এখনই সব কিছু ফুরিয়ে যাবে আর পরে কিছুই পাবে না। এরপর আমাদের খেয়ে ওর ফোনটা রেখে দেয়। আর এরপর ওর মা তো বলে আমি কিছুই খাবো না। মেয়েটা কি খেয়েছে না খেয়েছে কে জানে, ও কিছু না খেলে আমিও কিছু খাবো না। তখন তো ওর বোন বলতে থাকে যে রিম এখনই চলে আসছে। ওর মা তো শুনে এটা খুশি হয় আর তাড়াতাড়ি ওখান থেকে চলে যায় আর বলে আমি কিমচি রান্না করে আনি। এরপর আমরা জেরিমকে দেখতে পাই। ও তো বলতে থাকে যে আমি কি করব, যাব কি যাব না। কিন্তু চামিন তো ভাবে যে ডুহং হয়তো ওকে ডেকেছে আর এই জন্য ও চলে যাচ্ছে। ও তো বলে তোমার যাওয়া তো ঠিক হবে না। আর এটা বলে ওর বেলটাকে ধরে ফেলে আর বেলটা তো খুলে যায় আর এতে করে ও ড্রেসটাও খুলে যাচ্ছিল। তখন চামিন তো বলে তুমি আমার সাথেই থাকবে, তুমি কোথাও যেতে পারবে না। আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।